নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা এতদিন ধরে দেখে আসছেন আমাদের ঈশানের অতিথি, যে আপনাদের একটা সবারই সুপরিচিত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট চিকিৎসকরা এসে থাকেন এবং ওনাদের পরামর্শে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তারও আজকে ব্যতিক্রম হয়নি। আজ আমাদের স্টুডিওয় যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তিনি আমাদের সবারই একজন চেনা মুখ এবং চিকিৎসক তো বটেই। তো ওনার সাথে আপনাদের সবাই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হলেন ডক্টর রূপম দাস। নমস্কার স্যার, আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই স্যারের কাছ থেকে আমি যেটা জানতে চাইব, স্যার মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট। তো প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাইব আমাদের স্টুডিও এসে আপনার কেমন লাগছে আজকে। নমস্কার, আমি ডক্টর রূপম দাস, এমডি মেডিসিন, শিলচর মেডিকেল কলেজে আমি চাকরি করি গভর্নমেন্ট সেক্টরে। আমি আজকে প্রথমবার মতো ঈশান বাংলা স্টুডিওতে আসলাম। ঈশান বাংলা স্টুডিওতে রাঙ্গিরখাড়ি প্রপার সেন্টারেই আছে। প্রথমটা স্টুডিওতে দেখে অনেকই ভালো লাগলো। ভিতরে অনেক সুব্যবস্থা আছে। স্টুডিওটা দেখে ওদের ফেসিলিটি খুব সুন্দরভাবে স্টুডিওটা বানিয়েছে। আমার বিশেষ ধন্যবাদ ওদের, ঈশান বাংলাকে, যাতে আমাকে এখানে নিমন্ত্রণ দিয়েছে, যাতে আমি আপনাদের সামনে এসে কিছু বক্তব্য রাখতে পারি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, এত সুন্দর করে বললেন এবং আমাদের স্টুডিওর যে একটা সুব্যবস্থা আছে উনি সেটা অল্প সময়ের মধ্যে কিন্তু দেখে বুঝতে পেরেছেন। সেটার জন্য আমরা পুরো ঈশান বাংলার টিম ওনার কাছে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা স্যার, এখন আমি মূল বিষয়ে আসছি। আপনি একজন মেডিসিন ডিপার্টমেন্টে আছেন, মেডিসিন স্পেশালিস্ট। তো সব রকম রোগী কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমেই কিন্তু সারাতে আমরা পারি। তো এখনকার দিনে তো রোগের শেষ নেই, চিকিৎসারও শেষ নেই, মেডিকেল সায়েন্সও এত উন্নত। তো একজন ডাক্তার হিসাবে আপনি কোন ধরনের রোগী বেশি দেখছেন? আমি যখন পেশেন্ট দেখি তখন বেশিরভাগ সময় দেখেছি পেশেন্ট গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম নিয়ে আসে, বুকে ব্যথা, পেটে ব্যথা, কেউ ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, প্রেশার বেশি, কেউ জন্ডিস বা লিভার প্রবলেম নিয়ে আসছে, কেউ খাওয়া হজম হচ্ছে না, কেউ খাওয়ার পায়খানার অনেক রকম প্রবলেম আছে। ওইগুলো প্রবলেমই বেশিরভাগ আমার কাছে পেশেন্ট আমি নিয়মিতভাবে দেখি। আচ্ছা, তো এখনকার দিনে দেখা যাচ্ছে যে অ্যাসিডিটিতে আমরা অনেকেই একটা প্রবলেম সাফার করি। তো সেটা থেকে কি বাঁচতে গেলে কি করণীয়, এটা যদি আপনি আমাদের দর্শকদের একটু বলেন। অ্যাসিডিটি এখন একটা সাধারণ ঘরে ঘরে প্রবলেম হয়ে যাচ্ছে। সবাই আমরা অ্যাসিডিটিতে ভুগি। অ্যাসিডিটি প্রবলেম এখন যে দেখা যাচ্ছে বেশিরভাগ লাইফস্টাইল ডিজিজ, একটা লাইফস্টাইল ডিজিজ হয়ে গেছে। যে আমাদের লাইফস্টাইলটা এত আমরা বিজি হয়েছে যে আমরা আমাদের স্বাস্থ্যর পক্ষে সময় কম দেই। আমরা অন্য দিকে বেশি ব্যস্ত হয়ে গেছি। আমরা ভুলে গেছি যে আমাদের স্বাস্থ্যটাই একটা প্রথম আমরা যেটা ফোকাস ইন্টারেস্ট দিতে লাগে, আর ওইটা ছেড়ে আমরা অন্যদিকে ব্যস্ত হয়ে গেছি। তার জন্য আমাদের লাইফস্টাইলটা এত বিজি হয়েছে যে লাইফস্টাইলের জন্য এখন গ্যাস, অ্যাসিডিটি এগুলো প্রবলেম বেশি দেখা যাচ্ছে। আমরা নিয়মিত টাইমে খাই না, নিয়মিত ঘরের রান্না খাই না, বেশিরভাগ সময় রেস্টুরেন্ট বা হোটেলে খেতে লাগে, বা কোনো পাশে দূরে গেছি আমরা ধাবায় খেতে লাগে। ওইগুলো বাইরের খাওয়া খেয়ে, ফাস্টফুড বা শিলচরে এখন নানান রকমের রেস্টুরেন্ট চেন খুলেছে, তো ওইগুলোতে রেগুলার খেলে বা নিয়মিতভাবে সময় মতো না খেলে তাহলেই অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম, পায়খানার প্রবলেম এগুলো দেখা যায়।
তো ওই জন্যই আমাদের লাইফস্টাইল প্রবলেমটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, যে কারণে আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম এখন বেশি হচ্ছে। তার মধ্যেও তো মানে আমাদের যে লাইফস্টাইল, যেটা এটা একটা সেকেন্ডারি লাইফস্টাইল হয়ে গেছে এখনকার দিনে বিশেষ করে। তো আমাদের লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমরা সবাই কাজ করি, এটা তো মানে যে যেরকম যেটাই কাজ করছে আমরা সবাই কাজ করি, কিন্তু আমাদের কাজের মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একদম নেই বললেই চলে, নেই একদম। তো সেটাও একটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো আপনি কি বলবেন, মানে আমাদের কাজের মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তো হ্যাঁ, আমরা এখন তো যারা রেগুলার বিজি থাকে সবসময় দেখা যাচ্ছে যে বসে কাজটা বেশি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম হয় কাজের মধ্যে। আমরা এখন কোনো অফিসে বসে বা কোনো চেম্বারে বসে পেশেন্ট দেখি, অফিসে বসে কাজ করি, বেশিরভাগ কম্পিউটারের সামনে বসে কাজ করতে লাগে। তাহলে কি হয়, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা সময় দিতে পারছি না। আমরা সব বেশিরভাগই বসে থাকি। এই বসে থাকা সেডেন্টারি লাইফস্টাইল, যে আমরা যতটা খাচ্ছি অতটা ইউটিলাইজেশন হচ্ছে না শরীরে, তার জন্য ওইগুলো শরীরে জমে থাকে, জমে নানান ধরনের প্রবলেমের সৃষ্টি হয়। পেটের প্রবলেম, গ্যাস, প্রেশার, ডায়াবেটিসের প্রবলেম হয়, কোলেস্টেরল বাড়ে, অনেক কিছু এই সেডেন্টারি লাইফস্টাইল, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাবেই প্রবলেমগুলো অনেকগুলো বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, স্যারের কথার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের যে এইগুলো সমস্যায় আমরা কেন পড়ছি, এখনকার দিনে খুব বেশিভাবে আমরা যে এইগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, এটার একমাত্র কারণই হচ্ছে আমাদের কাজের মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একদমই নেই। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমাদের কাজের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সেইগুলো সমস্যা কিন্তু এড়োতে পারবো। পুরো 100% না কমলেও কিন্তু আমরা 70% এটার থেকে কিন্তু মুক্তি পেয়ে যাব। স্যার, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখন আসছি। ইদানিং দেখা যাচ্ছে যে বুকে ব্যথায় যদি কেউ আক্রান্ত হয়, অনেক সময় মানে লোক বুঝতেই পারে না যে হঠাৎ করে এত বুকে ব্যথা কেন হচ্ছে। তো এর কারণটা কি, আর এই সমস্যার জন্য কিন্তু অনেক সময় অনেক ক্ষতিও মানুষের হয়ে যাচ্ছে। বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। সাধারণত আমাদের কাছে যখন ডক্টরের কাছে যখন পেশেন্ট আসে, শুধু গ্যাস বলে জানে ওরা, কিন্তু বুকের ব্যথার কারণ শুধু গ্যাস না হয়েও অনেক ভয়ানক রোগ হতে পারে। হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, অনেক সময় ইনফেকশন বা শরীরের কোনো পেটের ইনফ্লেমেশন বা পেটের সমস্যা থেকেও বুকে ব্যথা কোনো সময় হতে পারে। কেউর স্পন্ডেলাইসিস থাকতে পারে, কেউ নার্ভের সমস্যা থাকতে পারে, কেউর হাড়ে প্রবলেম থাকতে পারে, ওইগুলোর থেকেও বুকে ব্যথা হতে পারে। আর অনেক কিছু কারণ আছে যেটা লাইফ থ্রেটেনিং, মানে নিজের জীবন নিয়ে মানে প্রবলেম হতে পারে। বুকে ব্যথা অনেকগুলো কারণ থাকতে পারে। সাধারণত পেশেন্ট বুকের ব্যথা জানলে গ্যাসের ওষুধ খেয়ে নেয় বা ফার্মেসির থেকে অ্যান্টাসিড নিয়ে বা ঘরে যেটা আছে হজমের ডাইজেস্টিভ ঔষধ, ওইগুলো খেয়ে নেয়, কিন্তু বুকে ব্যথা কমে না। তার জন্য কি বুকে ব্যথা শুধু গ্যাসের জন্য না হয়ে অন্য কারণও আছে, হার্টের প্রবলেম বা অন্য আমি যা বললাম ওইগুলো হতে পারে। তাহলে বুকের ব্যথা যদি আপনাদের হয় আর আপনার যদি গ্যাসের ওষুধ খেয়ে ভালো হন না, তো শীঘ্রই ডক্টরের কাছে বা আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে ওইখানে গিয়ে চেক আপ করাতে লাগে, কেন সব বুকে ব্যথা গ্যাসের জন্য হয় না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা। এইগুলো সমস্যায় যদি আমরা কোনো সময় পড়ি বা আমাদের যদি বুকের ব্যথায় আমরা আক্রান্ত হই, আমরা এটাকে কিন্তু একদম লাইটলি নেব না। আর এরকম বিষয়কে কিন্তু আমরা নেগলিজেন্সি করে থাকি সব সময়। তো সেগুলো থেকে মুক্তি পেতে কিন্তু এরকম যদি কারুর হয়ে থাকে, দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এটা একদম নেগলিজেন্সি করবেন না। আপনারা কিন্তু সময় নষ্ট না করে কিন্তু আপনাদের যে পার্শ্ববর্তী হসপিটাল আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ডক্টরের কনসাল্ট নেবেন। স্যারকে আমি যে পরবর্তী প্রশ্নে আসছি স্যার, সেটা হলো এখনকার দিনে যেটা খুব একটা স্বাভাবিক রোগ হয়ে দাঁড়িয়েছে গ্যাস, যেটা আপনি এখনও বলেছিলেন। তো সেই গ্যাস কি কারণে হয়? অনেক কারণই থাকতে পারে, কি এক্স্যাক্ট কী কারণে হয় সেটা আমরা বুঝতে পারি না সব সময়। এটা অনেক টেস্টিংয়ের মাধ্যমেও ধরা সম্ভব হয়ে ওঠে না, এবং অনেকেই আমরা দেখি শুধু ট্যাবলেট খাচ্ছেন, তারপরেও মানে সেটা সারছে না। তো সেই পুরো প্রবলেম থেকে বেরোতে গেলে মানে কি করণীয় আমাদের দরকার? আমি আপনাদেরকে বলতে চাই যে
গ্যাস যে হয় আর আপনি অনেক দিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন, গ্যাস কমছে না, তাহলে আপনার একবার দেখতে লাগবে এটা ঠিক গ্যাস আছে না না। না। হ্যাঁ, আপনার গ্যাসের প্রবলেম থাকলে গ্যাসের ওষুধে কাজ হবে। গ্যাসের প্রবলেম যদি থাকে না, অন্য প্রবলেম থাকে, তাহলে গ্যাসের ওষুধ খেয়ে আপনি সুস্থ হতে পারবেন না। তাহলে আগে আপনি কনফার্ম করতে লাগবে যে এটা গ্যাস না অন্য কোনো প্রবলেম আছে। যেরকম হার্টের প্রবলেম থাকতে পারে, বা আমাদের ইসোফেগাস যেটা আমরা ফুড পাইপ বলি, ফুড পাইপে প্রবলেম থাকতে পারে, অনেক ইনফেকশন থাকতে পারে, বা লিভারের প্রবলেম থাকতে পারে, বা লাংসের প্রবলেম থাকতে পারে, শ্বাসকষ্ট থেকেও বুকে ব্যথা বা গ্যাসের প্রবলেমের মতো ফিল হয় কোনো সময়, শ্বাসের রোগ থেকেও। তা ওইটাই আমরা দেখতে আগে লাগবে যে ওইটা গ্যাস না গ্যাসের। যদি গ্যাস হয়, আপনার ডক্টরকে দেখিয়েছেন, ডক্টর ডায়াগনোসিস করেছে গ্যাস, তাহলে আপনি ঠিক মাত্রায় ওষুধ খাচ্ছেন না নাই। কোনো সময় পেশেন্টে দেখা যায় যে একটা গ্যাসের ওষুধের জায়গায় 2-3টা খাচ্ছে, কিন্তু ওষুধে রিয়াকশন করে 2-3টা ওষুধ একটার অ্যাকশনটা ক্যান্সেল করে দেয়। তাহলে দেখা গেছে যে অ্যান্টাসিড বা গ্যাসের ট্যাবলেট একসঙ্গে খেতে নাই, অল্প সময়ের গ্যাপ হতে লাগে, একটার অ্যাকশনটা ক্যান্সেল করে দেয়। তাহলে আপনি ওইটা দেখতে লাগবে যে আপনি গ্যাসের ওষুধ ঠিক পরিমাণে খাচ্ছেন কি না, কোন সময় গ্যাসের ওষুধ নিচ্ছেন। গ্যাসের ওষুধটা খাওয়ার আগে খেতে লাগে খালি পেটে। কোনো সময় দেখা যাচ্ছে যে আমরা খালি পেটে খাই, কিন্তু 5 মিনিট পরেই কিছু খেয়ে নিই, চা, বিস্কুট বা দুধ বা কিছু খেয়ে নিই, তখন ওই গ্যাসের ওষুধের অ্যাকশনটা কমে যায়। তাহলে আমরা দেখতে লাগবে যে গ্যাস যদি হয় আর আপনি গ্যাসের ওষুধ ঠিকমতো খাচ্ছেন কি না না, আর ঠিক পরিমাণে ওষুধটা খাচ্ছেন কি না না, সময় মতো নিচ্ছেন কি না না। গ্যাসের সঙ্গে আপনার অন্য প্রবলেমও থাকতে পারে, ওইটাও চেক আপ করতে লাগবে। শুধু গ্যাস আছে ঠিক আছে আপনার, কিন্তু গ্যাসের সঙ্গে অন্য প্রবলেম, যাতে যেরকম লিভারের প্রবলেম, হার্টের প্রবলেম, বা অন্য লাংসের প্রবলেম, ফুড পাইপ ইসোফেগাসের প্রবলেম এগুলো আছে, বা আপনার ইনফেকশন যেটা আমরা গ্যাস্ট্রিক আলসার বলি, এক ধরনের ইনফেকশন হয়, এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াতে ইনফেকশন হয়, ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক খেতে লাগে। শুধু আপনার গ্যাসের ওষুধে ওই ইনফেকশন সারবে না, তখন আপনি ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা করতে লাগবে যে আপনার গ্যাস্ট্রিক আলসার আছে কি না না, আপনার কোনো হায়াটাস হার্নিয়া, কোনো সময় দেখা যাচ্ছে যে পেটের মাসলগুলো উইক হয়ে যায়, তখন গিয়ে আপনার অন্য ধরনের ট্রিটমেন্ট লাগবে, শুধু গ্যাসের ওষুধে কাজ হবে না। আপনার জিআরডি মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ একটা কন্ডিশন বলে, যেখানে দেখা যাচ্ছে যে ফুড পাইপের মাসলগুলো উইক হয়ে যায়, তখন অ্যাসিড রিফ্লাক্স, আমাদের মুখে চুকা ঢেকুর আসতে পারে। ওই কন্ডিশনে শুধু গ্যাসের ওষুধ ছাড়াও অন্য ট্রিটমেন্টও দরকার। আমাদের খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি না না, শুধু গ্যাসের ওষুধ খেয়ে যদি আপনার গ্যাস কমে না, তারপরে আপনি দেখতে লাগবে যে আপনার খাওয়া ঠিক হচ্ছে না, আপনি সময় মতো খাচ্ছেন কি না না, আপনি বেশি স্পাইসি তো খাচ্ছেন না, আপনি মশলা ফুড কম করতে লাগবে, আপনি তেল মশলা এগুলো কম খেতে লাগবে, আপনি ভেজ মানে নিরামিষ খাদ্য বেশি খেতে লাগবে। ননভেজ সাধারণত দেখা যাচ্ছে যে ওইগুলোতে সল্ট বা স্পাইস মানে মশলা বেশি হয়, ওইগুলো কাট ডাউন করতে লাগবে। আপনি রাত্রে খাওয়ার পরেই যাতে বিছনায় যান না, অল্প সময় 1-2 ঘন্টা রেস্ট করে তারপর বিছনায় যান, কারণ খাওয়ার পরেই সঙ্গে বিছানায় গিয়ে শুলে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অ্যাসিডটা একদম মুখের মধ্যে আসার সম্ভাবনা বেশি। তার জন্য আপনি খেয়ে অল্প ফুডটা যাতে আরামসে ডাইজেস্ট হয়, আপনি এক জায়গায় বসে রেস্ট করবেন, খেয়েই মানে চলাফেরা বা হাঁটাহাঁটি করবেন না, যাতে ফুডটা ডাইজেস্ট হয়। কেন খাওয়ার পরে আপনার শরীরের ম্যাক্সিমাম ব্লাড পেটের সার্কুলেশনে আসে। অন্য অর্গ্যান যেমন মাসলস বা এগুলোতে ব্লাডটা কম সার্কুলেশন হয়। তার জন্য আপনারা খেয়েই যখন হাঁটাহাঁটি শুরু করবেন বা অন্য কাজ শুরু করবেন, তখন ব্লাডগুলো পেট থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের ডাইজেশন প্রসেসটা ফাস্ট বা ভালোভাবে হবে না। তার জন্য দেখা যাচ্ছে যে আপনি ওইগুলো নিয়মিত যদি প্রসিজিওরগুলো ফলো করেন, তাহলে আপনার গ্যাসের প্রবলেমটা অনেকটাই কম থাকবে। আচ্ছা দর্শক বন্ধুরা, একটা লম্বা সময় নিয়ে কিন্তু স্যার এত ভালোভাবে এত ডিটেলসে আমাদেরকে বলেছেন, সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এবং সেই পুরো বিষয়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে,
সেগুলো কিন্তু আমরা সব সময় এই সমস্যা এগুলো কিন্তু পড়ে থাকি। তো সেই সমস্যা থেকে কি করণীয় আমাদের কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং স্যারের কথার মাধ্যমে কিন্তু আপনারা আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আচ্ছা স্যার, এখন যে আপনি বললেন যে যে যাদের গ্যাসের সমস্যা খুব বেশি হচ্ছে, তো আমাদের যে একটা লাইফস্টাইল তো একটা আছেই, আর আরও একটি বিষয় আপনি বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখনকার খাওয়া দাওয়া, আমরা ঘরের খাওয়া দাওয়া একদম খাচ্ছি না, রেস্টুরেন্ট হোটেল এগুলো আমরা বেশি প্রেফার করছি। তো যাদের গ্যাসের সমস্যা খুব বেশি হচ্ছে, তো তারা নিরামিষ আহারটা মানে একটু বেশি করবেন, মানে রিচ খাবার থেকে। তো অনেকের তো অনেক প্রবলেম থাকে, নিরামিষ মানে খাওয়া দাওয়ার বেশি করলে অনেকের গ্যাসের প্রবলেমটা বেশি থাকে, তো ওরা কি করবে স্যার? গ্যাসের প্রবলেম দেখুন, বেশি সময়ে দেখা যাচ্ছে যে এটা একটা সাইকোলজিক্যাল পার্ট একটা আছে, যে অনেক মানুষ ভাবে যে আমার এটা খেলে গ্যাস হয়ে যাব, এটা আমি একদম বন্ধ করে দেবো। কেউ ফল খায় না, ফল খেলে গ্যাস বেশি হয়ে যাবে, ফল খায় না। কেউ ভাবে কি আমি বেশি যদি শাকসবজি খেয়ে নেই আমার গ্যাস হতে পারে, শাকসবজি কি ভালোভাবে ডাইজেশন নাও হতে পারে পেটের মধ্যে, তার জন্য ওরা অ্যাভয়েড করে। অ্যাভয়েড করতে করতে কি হয়, ওদের শরীরে অনেক কিছু ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি হয়ে যায়। আচ্ছা, ডেফিসিয়েন্সি হয়ে যায়, আর সঙ্গে একটা সাইকোলজিক্যাল অ্যাংজাইটি প্রবলেম থাকে গ্যাসের পেশেন্টের। প্রায়ই দেখা যাচ্ছে যে আমাদের কাছে কনসালটেশন আসে পেশেন্টের যে গ্যাসের প্রবলেম তো 20% বা ম্যাক্সিমাম 30%, 70-80% কেসে সাইকোলজিক্যাল প্রবলেম, যে পেশেন্ট ভাবে যে এটা খেলে গ্যাস হয়ে যাবে। সাধারণত ওর কোনোদিন খায় না, খাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর গ্যাস হয় না বা ও গ্যাস রিলিফ পাচ্ছে, কিন্তু ও ওইটা একটা ভয় ঢুকে গেছে ওর মাথার মধ্যে যে এটা খেলেই আমরা গ্যাস হয়ে যেতে পারে, কিন্তু ওইটা ওই রকম না। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কেসে আপনি যদি লাইট আহার নেন, কম তেল মশলা দিয়ে নেন, আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকই কম। আচ্ছা, হ্যাঁ, আর যাদের গ্যাস বেশি হয় তাদেরকে একটা রেকমেন্ডেশন করব যে আপনি একবার বা দুইবার একসঙ্গে বেশি না খেয়ে অল্প করে স্মল ফ্রিকুয়েন্ট মিলস অল্প অল্প করে বারবার খেতে পারবেন। তো ওইটা থেকে কি হয়, পেট ভর্তি হয় না আর আপনার গ্যাসের সমস্যা অনেকটাই কম থাকে। আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, একটা যে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই থাকে, আপনাদের সবারও থাকে, এটা আমাদের মধ্যে একটা খুব জেনারেল ব্যাপার, যে সেটা কিন্তু আমরা স্যার থেকে একদম ক্লিয়ারিফাই হয়ে গেলাম। আপনারা আশা করি কিন্তু বুঝতে পেরেছেন যে অনেকেরই প্রবলেম থাকে যে নিরামিষ আহার যদি আমরা বেশি করি তাহলে আমাদের গ্যাসের প্রবলেমটা খুব বেশি হতে পারে। তো সে থেকে কি করণীয় এবং সলিউশনটা কি, স্যার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বলে দিলেন। স্যার, এখন আরও একটি যে বিষয় আমি আসছি, সেটা আমারও খুব জানার ইচ্ছে, এবং আপনি আপনার মানে বলার মাধ্যমে দর্শক বন্ধুরাও খুব উপকৃত হবেন। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার যেটা আমরা বলে জানি, সেটা অ্যাকচুয়ালি কি, ওইটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার একটা জেনারেলাইজ টার্ম, একটা বড় রোগ। এটার ভিতরে গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিক আলসার, অনেকগুলো রোগ যে আমি আগে বলেছি, GERD গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, হার্টাস হার্নিয়া, মানে পেটের অনেকগুলো সমস্যা এটার মাধ্যমে এসে যায়। তার থেকে মেন প্রবলেম হলো যে অ্যাসিডিটি বা গ্যাস। কিন্তু ওইটার একটা শুধু গ্যাস না, ওইটা পেশেন্ট অনেকগুলো আসে যাদের অনেক সাইকোলজিক্যাল প্রবলেমও থাকে। তো ওইটাই সব জিনিস মিলে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার, যাদের অ্যাসিডিটি বেশি হয়, গ্যাসের প্রবলেম বেশি থাকে, তার জন্যই ওইটার নাম একটা সিমটম অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার। অনেক ধন্যবাদ, এটা আমাদের জানা ছিল না, আপনি আমাদেরকে একদম জানিয়ে দিলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমরা যেগুলো বিষয়ে কথা বলছি, স্যার কিন্তু আমাদেরকে একটা সময় নিয়ে কিন্তু ডিটেলসেই বলছেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে, এবং সেই কথার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আজকের আলোচনা আরও এগিয়ে যাচ্ছি। স্যার, এখন যেটা আমি আসছি, লিভার কিডনির এই দুটোর প্রবলেমে আমরা খুব আক্রান্ত হচ্ছি এখনকার দিনে। তো সেই লিভারের প্রবলেমই হোক আর কিডনির প্রবলেমই হোক, সেটা যখন আমাদের হবে, সেটার থেকে বাঁচার তো একটা উপায় আপনার কাছ থেকে আমরা আজকে জানবই, কারণ আপনি না বললে আমরা সেটা জানতেও পারবো না, এবং
সেই রোগ থেকে মানে রোগে আক্রান্ত না হওয়ার মানে উপায়টা আপনি বলবেন, এবং সেই যে রোগটা আমাদের শরীরে শুরু হচ্ছে বা আমরা সেটায় আক্রান্ত হচ্ছি, সেটা সিমটমস কি, আমরা কি করে বুঝবো? লিভার কিডনি প্রবলেম তো আজকাল অনেক দেখা মানে ঘরে যাচ্ছে। ঘরে এগুলো হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ, ঘরে ঘরে দেখা যাচ্ছে। লিভারের প্রবলেম মেনলি তো ওইগুলোই যে এত সময় আমরা ডিসকাশন করলাম যে আজকালকার আমাদের লাইফস্টাইল এটা একটা খাওয়া মারাত্মক দাওয়া বিষয়। আর সেডেন্টারি হ্যাবিট, হ্যাঁ, Habit। যাতে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি, আমাদের ডায়েট নিয়মিতভাবে নেই না, বা আমাদের ডায়েটের কোয়ালিটি যেটা আছে, আমরা মশলা, তেল এগুলো বা লবণ যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় এগুলো অধিক মাত্রায় ব্যবহার করি, তার জন্য এগুলোতে লিভার ডিজিজ হতে পারে। লিভার ডিজিজের আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো যে বাইরের খাবার থেকে হেপাটাইটিস ভাইরাস ইনফেকশন। হেপাটাইটিস 5 ধরনের ভাইরাস থাকে হেপাটাইটিসের, মেইনলি হেপাটাইটিস A B C D। মেইনলি দেখা গেছে যে ইনফেকশিয়াস হেপাটাইটিস এটাই আমাদের এই অঞ্চলে বেশি হয়। হেপাটাইটিস এটা বাইরের খাবার থেকে, যে আমরা ফিল্টার জল ইউজ করি না, বাইরে যেখানে আমরা গেলাম, যেখানে যে জল পেলাম ওইটাই খেয়ে নিলাম, বা বাইরে আমরা এখন গান্ধী মেলার সিজন চলছে, আমরা গান্ধী মেলাতে যাই, এগুলো আহারগুলো যে ওরা বানিয়ে রাখে একদম ওপেন স্পেসে রাখে, যেখানে কোনো ঢাকার ব্যবস্থা নাই, ওইগুলোতে মশা মাছি ধুল বালু এগুলো উঠছে, ওইগুলোর থেকে যখন আমরা খাই নানান ধরনের ইনফেকশন থাকে, আর ওইখান থেকেই হেপাটাইটিস এ ভাইরাসটাও আমাদের পেটে আসতে পারে। আর ওই হেপাটাইটিস এ ভাইরাসটাই লিভারে গিয়ে ইনফ্লেকশন করে আমাদের জন্ডিস প্রডিউস করে শরীরে, যেটা আমরা বলি যে জন্ডিস হয়ে গেছে। ওইটাই একটা লিভারের সমস্যা। আরও লিভারের ইনফেকশন যেমন হেপাটাইটিস বি ভাইরাস, যে আমরা নিডল ব্যবহার করি, আমরা কোনো ক্লিনিকে যাই বা হসপিটাল যাই, সবসময় নতুন নিডল ইউজ করতে লাগে, ফ্রেশ নিউ নিডল, আর পুরানো নিডলগুলো ডিসপোজ করতে লাগে। কিন্তু অনেক ছোটো ছোটো ক্লিনিক আছে বা আমাদের সেলুন আছে যেখানে ব্লেড চেঞ্জ হয় না, এক ব্লেড দিয়ে ও 5 জনকে শেভ করছে। তো ওই রকম ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হতে পারে। হেপাটাইটিস সি ভাইরাসের ট্রান্সমিশন রুটও সেম হেপাটাইটিস বি, কিন্তু এটা মাইল্ড ক্যাটাগরি, ক্রনিক ডিজিজ করে, একদম অ্যাকুইট ডিজিজ করে না। অ্যাকুইট মানে এত তাড়াতাড়ি ইনফেকশনটা হয় না। আর হেপাটাইটিস ই তো সেম এ ভাইরাসের মতো ইনফেকশন, ওই খাদ্য খাওয়ার থেকেই, বা ফুটানো জল না খেলে, ফিল্ট্রেশন ওয়াটার না খেলে ওইখান থেকে ইনফেকশন আসতে পারে। আচ্ছা, ওইগুলো থেকে ইনফেকশন আসে, তো ওইগুলো হলো জন্ডিস হওয়ার মেইন কারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাওয়া দাওয়া। আপনি বলছেন মানে আমাদের যে জন্ডিসে যারা আক্রান্ত হচ্ছে, মানে সেটার মূল কারণই হচ্ছে লিভারের প্রবলেম থেকে হচ্ছে। তো সেইগুলো বিষয় যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমরা সেই রোগটাকে কিন্তু মানে একটা মানে সেই রোগ থেকে আমরা বাঁচতে পারবো। এটাই হাইজিন মেনটেন করতে করা লাগবে, খুবই দরকার। তো প্রিয় দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় কিন্তু বললেন স্যার, যে এই যে আমরা বাইরের খাবার দাবারগুলো যে খাচ্ছি সেগুলো ভালো, সঠিক, মানে একদম তো ফ্রেশ না এগুলো। তো 2-3 দিনের পুরনো খাবারও সেগুলো থাকে, এগুলো মানে গরম করে দিয়ে দিচ্ছে। তো সেগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা দরকার। কেন আমরা শুধু এটা একটা সামান্য একটা আনন্দই বলতে পারি, আনন্দ, এবং সবাই মিলে এটা আমরা খেয়ে নেই, আমরা বুঝতে পারি না আমাদের শরীরের ভেতরে গিয়ে সেটা কি মারাত্মক ধারণ আকার করতে পারে। তো সেগুলো থেকে যদি আপনারা বাঁচতে চান, আজকে স্যার যে অনুষ্ঠানের মাধ্যমে কথাগুলো বললেন সেগুলো কিন্তু আপনারা মেনে চলবেন। মেনে চললে কিন্তু আমরা সেগুলো রোগ থেকে কিন্তু বাঁচতে পারবো। কেন এখনকার দিনে 80%ও কি 90% রোগ মানুষই কিন্তু আমরা সুস্থ না পুরোপুরি, সবারই একটা না একটা রোগে আমরা আক্রান্ত হচ্ছি এখনকার দিনে। তো সেগুলো রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমরা সবাই রোগমুক্ত একটা জীবনযাপন করতে চাই, সবসময়ই আমাদের একটা ইচ্ছা থাকে। তো সেগুলো যদি আমাদের ইচ্ছা থাকে যে আমরা রোগমুক্ত থাকবো, তাহলে কিন্তু আজ স্যার যা বললেন আপনারা কিন্তু এটা মেনে চলুন। মেনে চললে কিন্তু আপনাদেরই ভালো হবে। আপনি যদি ভালো থাকেন, আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, এবং আপনার একটা পুরো ফ্যামিলি যখন সুস্থ থাকবে,
গোটা একটা সমাজকে আপনি একটা সুস্থ বাতাবরণ দিতে পারবেন। স্যার, আমাদের একটা অনুষ্ঠানের সময় থাকে, তো আমাদের সময়ও শেষ হয়ে আসছে। তো একটা লাস্ট বিষয়ে আমি কথা বলবো, এটার হাফ অংশ আপনি বলেই দিয়েছেন, তারপরও আমি আসছি এটাকে পুরো একটা ক্লিয়ার, মানে এটা পুরো ক্লিয়ার হওয়ার জন্য। জন্ডিস যদি কারো হয়ে থাকে সেটা আমরা কিভাবে বুঝবো? এবং এটা তো আপনি বললেন যে জন্ডিসে যখন আমরা আক্রান্ত হচ্ছি সেটার কারণটাই হচ্ছে মানে Liver লিভারের প্রবলেম থেকে। তো কোন জন্ডিস বেশি মারাত্মক আকার ধারণ করে, এবং জন্ডিস আপনাদের মেডিকেল মানে সম্পর্কে, জন্ডিস আমরা তো জন্ডিস বলেই শুধু জানি, তো আপনারা এটা চিকিৎসক হিসাবে আপনারা এটা শুধু জন্ডিস বলেই জানেন না, জন্ডিস অনেক ধরনের প্রকারের হয়ে থাকে? জন্ডিস তো জাস্ট যে আমরা চোখটা হলুদ হয়ে হ্যাঁ, গেছে, সেটা তো আমরা জানি যে শরীরটা হলুদ হয়ে গেছে, ওইটাই জন্ডিস। ক্লিনিক্যালি আমরা জন্ডিসই বলি, কিন্তু আচ্ছা। মেডিকেল টার্মসে ওইটা আমরা ইকটেরাস বলি। হ্যাঁ, ওইটার অনেক কারণ হতে পারে। মেইন কারণ হলো লিভার ইনফেকশন বা লিভারের প্রবলেম। তো ওইটা জন্ডিসটা ইনফেকশন হতে পারে, কেউ গলব্লাডারে প্রবলেম হতে পারে, নানান ধরনের ক্যান্সার আছে গলব্লাডারে, প্যানক্রিয়াটিক ক্যান্সারের রোগীদের জন্ডিস হয়। হ্যাঁ, জন্ডিসটা আমরা ডিটেক্ট করতে পারি যখন পেশেন্ট অল্প অল্প জ্বর নিয়ে আসবে, পেশেন্টের বমির ভাব করবে, কেউ বমি নিয়ে আসবে, খাওয়ার রুচি চলে যাবে, ভাত খেতে ভালো লাগবে না, শরীরটা শুকাচ্ছে, ওজন কমছে পেশেন্টের, চোখ হলুদ হয়ে গেছে, শরীরের স্কিন হলুদ হয়ে গেছে, তখন থেকে আমরা বুঝবো যে পেশেন্টটা জন্ডিসে আক্রান্ত। আর জন্ডিসের আক্রান্ত হলে দেখেছি যে বেশিরভাগ আমাদের অঞ্চলের বরাকবাসী ওরা বা গ্রাম অঞ্চলের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ওরা ঝাড়ফুঁকে যায়। ঝাড়ফুঁক মানে হার্বেল মেডিকেশন যেটা আমরা বলি, ঝাড়ফুঁক বা অল্টারনেটিভ মেডিসিন। তো ওইটা রিলায়েবল সোর্স থেকে যদি ওরা ওই অল্টারনেটিভ মেডিসিন বা ঝাড়ফুঁক না করায় আর ওইগুলো ওষুধ খায়, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইগুলো মেডিসিন খেয়ে আরও জন্ডিস বেড়ে যায়, কেন ওইগুলো লিভার টক্সিন বা কিডনি টক্সিন ওইগুলোর মধ্যে মিক্স থাকতে পারে। কেন ওইগুলোর কম্পোজিশন যে বানায় ওরাও জানে না যে কী বস্তুটা আছে, কী জিনিসটা আছে এই মেডিসিনের মধ্যে। তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার যখনই জন্ডিসের প্রবলেম বা আপনাদের শরীরে অন্য কোনো জন্ডিসের বিষয়ে প্রবলেম থাকবে, আপনারা কোনো ডক্টর বা কোনো ক্লিনিক অথবা আপনাদের নিকট স্বাস্থ্য কেন্দ্রতে গিয়ে চিকিৎসা করুন। ওই হার্বেল মেডিকেশন বা ঝাড়ফুঁক সেগুলো মানে অ্যাভয়েড করা দরকার। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারলেন যে জন্ডিস থেকে আমরা কি করলে বাঁচতে পারবো, মানে সেই রোগ থেকে। আশা করি আপনারা আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে যতগুলো বিষয় কথা বলেছি, স্যার কিন্তু আপনাদের ভালোটিকে বোঝার জন্য কিন্তু ডিটেলসে কথাগুলো বলেছেন। স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার একটা সময়ের মধ্যে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এবং এই অনুষ্ঠানে এসে যে আপনি আজকে আপনার সাথে যে কথাবার্তা আমরা বললাম, সেই কথাবার্তার মাধ্যমে কিন্তু আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছুই জানতে পারলেন। আমি আশা রাখছি আগামী দিনেও আপনাকে আবারও আমাদের স্টুডিওয়ে পাবো, এবং আজকে যে বিষয়গুলো আমরা কথা বলতে পারিনি আমাদের সময়ের অভাবে, অন্য আরেক দিন সেগুলো বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান আমাদের এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। নেক্সট আমরা আরও একটি এপিসোডে আরও কোনো বিষয়ে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠান আমাদের এতটুকুই। নমস্কার।